সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না, আমি আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শোনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো, কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ, আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল, বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো, 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে ছোট প্রশ্ন করতে চাই, আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে? আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই, আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকা মুক্তিযুদ্ধ কারা করছে? এরা কি আন্দোলন সংগ্রাম করে? এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম। বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই প্রচার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? জামাত ইসলাম সবকিছুর পিছনে আছে, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল, ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো এটা প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে, ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই সেটার। এটা তো ওর অবস্থান, অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে, জামাতের নিচে কতদিন হয়েছে? আপনি তো নিচে না তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি,
আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না না, রাজি না আপনি তো। ছেলেদের সাথে আলাপ করেন না, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন, মুক্তিযোদ্ধার একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরে, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় 100% দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন। জি। আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? আমার একটা আফসোস কি জানেন, যেই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এটার কারণটা কি আসলে? না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে। মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না। আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে। তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো। আমি বলি তো সেটা। শুধু ট্রেন ভুল পথে চালানো না, মানে মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল হইতো না, জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব। সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন? আমি বলি তো সেটা। শুধু ট্রেন ভুল পথে চালানো, মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব। সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন? সেই সময়টা হলো 10 এপ্রিল থেকে 16 ডিসেম্বর 1972 সন, মানে মোটামুটি ভাবে। হ্যাঁ, 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল 1971 সাল থেকে 71 না, 10 এপ্রিল 1972।
মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি, ওকে, থেকে 4টা এবং আলটিমেটলি 16ই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে, মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো। পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে, কবর দিয়া দিতে চায়। বিরোধিতা তো একটু এমনি করি না। এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16 ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে, 73 ভোট হয়েছে 39টা সিটে। ওই সরকারের আমলেই 39টা সিটে আমার মনে যায় এই ফজলু ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে হতেছে। কিন্তু 72 সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো সংবিধান বলে, সবচেয়ে ভালো সংবিধান না, শ্রেষ্ঠ সংবিধান এক। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধান একটা, ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধানমন্ত্রীর কাছে 70 অনুচ্ছেদ আমি আপনাকে বলি, 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো তৈরি 54 কে 55 কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70 না, এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না। আমি 72 সংবিধানে ফজলু, আপনি খালি 72 সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো না। হাওয়েভার আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত, একটু সময় নিয়ে আসা উচিত। সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে 72 সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না। কিন্তু ফজলু ভাই একদম চমৎকার ভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে 1972 সালের 10ই এপ্রিল থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণপরিষদ 16 ডিসেম্বর পর্যন্ত, 4টা নভেম্বর, হ্যাঁ 16 আপনি 16 ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন, তাই তো? বলছি কারণ 16 ডিসেম্বরে গিয়ে এটা কার্যকরী হয়েছে। ওকে, 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকরী হচ্ছে, আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না। আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে, আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করতেছেন। গিয়ে এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম তো, মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। একটা ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি, এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই পুরো যে আপনি যে সিস্টেমটা কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামোদি, কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে পারে না। ভাই শেষ করি, একটু শেষ করি ভাই, আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি
আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দিবে। একটু জাস্ট ফিনিশিংটা সামগ্রিকভাবে শুরু করি। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে, এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো, করতেছেন না? আসতেছে আপনাদের কাছে ভাই, শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে, তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন। আমি দেখাবো সার্জিস, আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখাই, অবশ্যই একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল, হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক, একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি। সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন, একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা। এবং মানে আপনি শোনেন, জাস্ট একটা এক্সাম্পল, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল। এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন, তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে
এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে, এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল, যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। সিঙ্গেল একটা। আচ্ছা, প্রথম কথা যে আপনারা এটা খুব ভালো করে জানেন, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই, আপনারা চাকরি আন্দোলন করছেন। না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল, এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানি, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে, সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া না যায়, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই, আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই, একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা, এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই, সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই, আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন, আমি আমার মাধ্যমে বিতরণ করতাম, তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে, একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনের ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে